উপন্যাস তুই আমার ৭ মিনিট, পর্ব ৩৭-৩৮। ভাঙা জানালার ফাঁক গলে সকালে নরম আলো ধুতি ছড়াচ্ছে ঘরময়। জানালার পাশে ছোট ভাঙা টেবিলটায় বিষণ্ণ বদনে বসে আছে রুহি, হাতে এক টুকরো সাদা কাগজ। বেশ কিছুক্ষণ যাবৎ নানান অজুহাতে অভির সাথে যোগাযোগ করতে চেয়েও কোনো মতেই পেরে উঠছে না। তাছাড়া লোকটারও কোনো হদিস নেই। এই যে দিনের পর দিন গ্রামে ভাঙ্গা কুঠুরিতে পরিবার নিয়ে থাকছে, কই এরপর তো লোকটা আর আসলো না। লোকটার এমন লাপাত্তা হয়ে যাওয়ার কারণও ভেবে পাচ্ছে না। বারবার মন কুঠুরিতে এই ঘৃণার কথা ঘুরপাক খাচ্ছে। লোকটা কি তাকে ঠকালো? তাকে পরিবার সামনে কলঙ্ক করে চলে গেল। কি বাজে ভাবেই না সে ঠকলো এক বেধর্মী ছেলেকে ভালোবেসে। রাশেদা ঈশান্ত বরাবরের মতোই তুচ্ছ-তাচ্ছিল্য করে বলতে থাকেন, মুখ পুরি মেয়ে, সুখের পরিবারটাকেও নষ্ট করলি, নিজের জীবনটাও নষ্ট করলি। কই এখন তোর ওই হিন্দু নাগর আসলো না তো তোকে নিতে? আসলেও পীড়িত করে থাকলে তো ধর্ম ত্যাগ করে আসতো। আসে না মুখ পুরি কলঙ্কিনী মেয়ে, সবসময় আদরে রাখা মায়ের কাছ থেকে এমন তাচ্ছিল্য শিকার হয়। সেদিন প্রতিক্রিয়া দেওয়ার ভাষা হারিয়েছিল সে। সে নাকি এখন মুখ পুরি। কথাটা ভাবতেই হাসি পায় তার। পাশের ঘর থেকে শোনা যাচ্ছে আয়াজার ইচ্ছে বাকবিতণ্ডার আওয়াজ। এ যেন প্রতিদিনের নিয়ম হয়ে গেছে। বর্তমানে রাশেদা এবং আনোয়ার ঈশান দিন দুনিয়ার সমস্ত বিষয়ে প্রতিক্রিয়াবিহীন হয়ে গেছে। সুন্দর পরিবারের বন্ধন শুধুমাত্র তার জন্য ভেঙে চুরমার। কেউ মরে পড়ে থাকলেও কেউ যেন কারো দিকে তাকিয়ে দেখতে চায় না। সবাই গা বাঁচিয়ে চলতে চায়। এই তো আর 2 দিন হলো রুহির গায়ে তীব্র জ্বর, কিন্তু কেউ তাকেও দেখছে না। আয়াজ ভাইয়াটা তো এমনভাবে থাকে যেন তার না আছে কোনো মা বাবা, আর না আছে কোনো বোন। অথচ এক সময় তার সামান্য ঠান্ডা লাগলেও কত অস্থির হতো তার ভাইয়াটা। আর আজ ওই ইচ্ছে মেয়েটাকে ছাড়া কাউকে পরোয়া করে না। শত অবহেলা পেয়েও ওই একটা মেয়ের কাছেই ছুটে যায়। একটা আত্মসম্মানহীন কি করে হলো তার ভাই? ভালোবাসা বুঝি মানুষকে এতটা নির্লজ্জ করে দেয়? কি দরকার তবে এত ভালোবাসার? একটা মাত্র জীবন আমাদের, আমরাই এক জীবনে অন্য কাউকে ভালোবেসে উৎসর্গ করতে চাই। অথচ আমাদের উচিত ছিল নিজেকে ভালোবাসা, নিজের যত্নে সময় ব্যয় করা। আমরা তা না করে অন্য কাউকে ভালোবেসে নিজের সত্তাকে তার মাঝে বিলিয়ে দেই। এতেই তো বোঝা যায় মানুষটি কতটা বোকা প্রাণী। কথাগুলো ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ে রুহি। হাতের কাগজটার দিকে একবার তাকিয়ে চিন্তা করে, এখন সে ওই ডাক্তারবাবুর জন্য চিঠি লিখলো কাকে দিয়ে পাঠাবে। সে মত পাল্টে চিন্তা করলো মাধবীকে একটা চিঠি লিখবে। কিন্তু এর মধ্যে রাশেদা ঈশান হুড়স্থুল করে ঘরে ঢোকে। মাকে দেখা মাত্রই
রোহি কাগজটাকে ফেলে উঠে দাঁড়ায়। ঘরে ঢুকেই রাশেদা ঈশান চোখ পাকিয়ে জিজ্ঞেস করে, আশি কোথায়? মায়ের এহেন প্রশ্নে রুহি অবাক হয়। কপাল কুঁচকে বলে, আমি কি করে জানবো আপু কোথায়? আমার কি যোগাযোগ আছে নাকি তার সাথে? রাশেদা খেকিয়ে ওঠে, মিথ্যা কথা বলবি না। তোরা দুইটা একসাথে থেকে থেকে নষ্টামি শিখেছিস। নিজে তো ধরা খেয়ে পরিবারটাকে ধ্বংস করলি। এখন ওই মেয়ের রূপ দেখাচ্ছে। কাল রাত থেকে নাকি পাওয়া যাচ্ছে না। কোন প্রেমিক টেমিক ছিল নাকি? রোহি চোখ বন্ধ করে, দাঁত চেপে কথাগুলো সহ্য করে। মা বলে আজ চুপ থাকতে হচ্ছে। তবে কোনো মা কি মেয়ের সাথে এমন আচরণ করতে পারে? এই মা তো তার ছিল না। দলা পাকিয়ে কান্না আসলেও তা দমিয়ে রেখে সে উত্তর দেয়, আপু কারোর সাথে প্রেম করেনি। হয়তো কোনো বান্ধবীর বাড়ি গিয়েছে, খোঁজ নিতে বলো। কিন্তু তোমরা কিভাবে জানলে আশি আপুকে পাওয়া যাচ্ছে না? ও, তবে তুই কপাল পুড়েছিস। ওই মেয়ে তাহলে ঠিকই আছে। তৈরি হ এখন, ও বাড়ি যেতে হবে। রোহি তর্কে জড়াতে চাইল না, তবে একটা কথা না বলেও পারল না। আশিয়াপুর ব্যাপারে জানলে এই কথাগুলো বলতে পারতে না। আশিয়াপু আরিয়ান ভাইকে পছন্দ করত, জাদুটনা অবধি করতে চেয়েছিল। রাশিদা ঈশান বিস্ফোরিত নয়নে তাকায়, চোখ বড় বড় করে বলে, জাদুটনা? রোহি এবার শান্ত স্বরে বলে, তোমাদের ধারণার বাহিরে। ওরা সবাই কি করতে পারে? মাধবী, আরিয়ান, তিশান, ইরিশা, আয়শি, আয়াজ, ইচ্ছে, অপূর্ব তার ভাই আর অপূর্ব ও তার ভাই অরেন্দ্র, অভি মাধবী আপুর বান্ধবী অপরিজিতা এবং চাচাতো ভাই আহান এবং আরিয়ান ভাইয়ের কর্মচারী অজয়। এই মানুষগুলোকে তোমরা যেমন দেখো, ওরা আসলে তেমন নয়। আহান ভাই সেদিন মারা না গেলে আরিয়ান ভাইয়ের সাথে খুনাখুনি হয়ে যেত তার। কেননা উনি মাধবী বাবুকে পছন্দ করত। আর তোমাদের গুণধর বৌমা ইচ্ছে, সেও আরিয়ান ভাইকে ভালোবাসে। তাই তোমার ছেলেকে মেনে নিচ্ছে না। এই স্বভাবে না থাকলেও তার আদর্শগুলো আমি মাধবী আপুর মাঝে দেখেছি। ওদের সম্বন্ধে তোমাদের বিন্দু পরিমাণ ধারণা নেই। ওদের সহিংসতা দেখাতে বাধ্য করো না। ওরা সবাই সমাজের বাইরে থাকা মানুষ। ওরা সমাজ নয়, ভালোবাসা চেনে আর নিজ মর্জি মতো চলতে জানে। পুরো দুনিয়া এক করে ফেলতে পারে ওরা ভালোবাসার জন্য। বিশ্বাস করো, যদি ওরা বেঁচে থাকতো, তোমরা আমাকে অন্য কোথাও বিয়ে দিতে পারো, তবে আজীবন তোমাদের গোলাম হয়ে থাকবো। রাশেদা ঈশান বিস্ফোরিত নয়নে তাকান মেয়ের দিকে। কি বলছে এই মেয়ে এতগুলো তরুণ তরুণীদের নামে? কি করে এরা? তিনি তো শুধু মাধবী আর আরিয়ানের ব্যাপারে এতটুকুই জানে না যে এই দুটো যা ইচ্ছা তাই করে, কারো কথার পরোয়া করে না। ইচ্ছে মেয়েটা তো নিজের ইচ্ছাতেই মেয়েটা করেছিল, তাহলে এখন এসব কি শুনছে? আর বাকিরা, ওদের তো তিনি আসলেই ভালো চোখে দেখেন। তিনি রুহে বাহু জাপটে বলে, কি বলতে চাইছিস? কি করে ওরা? বললামই তো ওরা সমাজের ধার ধারে না।
আর তুই? রুহি হাসে। আমি আমি ওদের একজন হয়ে যাচ্ছি। রাশেদা চোখ পাকান। এই মেয়ে কি বলছিস তুই? তোরা কি দল বানিয়ে কোনো নষ্টামি করিস? তুই ওদের সাথে যোগ দিলি কিভাবে? রুহি নিজের বাহু ছাড়িয়ে নিয়ে বলে, নিজের মন মানসিকতা ভালো করো আম্মা। এখানে কোনো দল নেই। আমি শুধু এতটুকু বোঝাতে চাইলাম যে এই মানুষগুলো চাইলে সব করতে পারে। এরা আলাদা, অন্তত তোমাদের থেকে। রাশেদা কিছু বলতে যাবে, এর মতো আনোয়ার হোসেনের হাঁক শোনা যায়। কোথায় সকলে? তাড়াতাড়ি আসো। গরু গাড়ি দাঁড় করানো। রাশেদা আর কথা না বাড়িয়ে চোখ রাঙিয়ে বেরিয়ে যায়। পরে এই ব্যাপারটা ঘাটাঘাটি করবে। জাদুটোনার কথাটা ওনার মনে গেঁথে গেছে। রুহি সে চোখ রাঙানো পাত্তা দেয় না। গায়ে ওড়নাটা ঠিক করে বেরিয়ে পড়ে। আয়শির ব্যাপারে কিছু জানো তুমি? আয়াজের এখন প্রশ্নে ইচ্ছে বিরক্তিবদনে তাকায়। এই কিছুক্ষণ আগেই না কত অপমান করে দিল, কতটা নির্লজ্জ বেহায়ালোক হলে। পরে আবারও তার কাছে জিজ্ঞেস করতে আসে। সে দাঁত চেপে বলে, আশির খবর কি আমার কাছে উড়ে উড়ে আসবে? অযথা প্রশ্ন। আয়াজ গায়ে শার্ট পরতে পরতে বলে, ভালোভাবে কথা বলতে পারো না জানোই তো, তবুও ভালো কথা কেন শুনতে চাও? বিয়ে করার আগে মনে রাখা উচিত ছিল। নির্লজ্জ বেহার মতো ঠকিয়ে বিয়ে করেছ কুত্তা। আয়াজ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, বারবার বলে গেলে বিয়ে কেন করলাম, অথচ একবারও জিজ্ঞেস করলে না কেন তোমাকে বিয়ে করলাম। এই এক কথা শুনতে শুনতে কান পচে যাচ্ছে। নতুন কিছু থাকলে বলো। আপনার সাথে তো আমার কথা বলতেই ইচ্ছে করে না। অসহ্য লোক একটা। আয়াজ রোর হাসে। এ কেমন ধৈর্যের পরীক্ষা তার? বিয়ে ৬-৭ মাসের মধ্যে এই পর্যন্ত তো কম গালাগাল শোনেনি। কিছু হজম করেছে, আর কিছু না পেরে ঝগড়া করেছে। এসব তো নিত্যদিনের ব্যাপার। সেও সব পাত্তা না দিয়ে বলে, শেরপুর থেকে চিঠি এসেছে। আয়শিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাহিরে গরুর গাড়ি দাঁড় করানো। তাড়াতাড়ি আসো। কথাটা বলে পা বাড়াতে গিয়েও ইচ্ছের প্রশ্নে থমকে দাঁড়ায়। ইচ্ছে আকুল স্বরে জিজ্ঞেস করে, আরিয়ানও আসছে? আয়াজ দাঁতে দাঁত চাপে। ওই আকুল কণ্ঠ সে শুনতে চায় না। যেই কণ্ঠ তার জন্য আকুল হবে না, সেই কণ্ঠ শুনে কি হবে? সে চোয়া শক্ত করে দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলে, এখন গিয়ে যদি আরিয়ানকে বিরক্ত করিস তবে ও তোকে জ্যান্ত খবর দেবে কিন্তু। আর ওকে আমি, শেষে ওর বউ তোকে। গল্প এখানেই শেষ। তুই জানিস তুই প্রতিটা মানুষের ঝামেলার কারণ। আরিয়ান নিজের উপর মাধবী ছাড়া অন্য নারীর দৃষ্টি সহ্য করতে পারে না। এটা কোনো আবেগ না, ছোট থেকেই এটা ওর রোগ। আর তোর জন্য ও কোনো ক্ষতি হলে মাধবী তোকে খুন করে ফেলবে। আর আমিও তো না এমনিতেও না জানি কবে তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আরিয়ানের খুনি হয়ে যায়। বিশ্বাস কর মেয়ে, তোর এই ভুলের জন্য ভাই বোনদের মাঝে খুনোখুনি হয়ে যাবে। বলি ঘটঘট পায়ে বেরিয়ে যায়। ইচ্ছে ভেজা চোখের পাতা মুছে
এখন সে সবার কাছে ঝামেলা হয়ে গেল। তাকে নাকি মাধবীর হাতে খুন হতে হবে। আর আরিয়ানের এই রোগের কথা তো এতদিন শোনেনি। নাকি সবাই জানতো শুধু সে ছাড়া। কিন্তু সে যে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে হারতে শেখেনি। হেরে যাওয়া হলে সে বছর খানেক আগে আরিয়ানের তুচ্ছ-তাচ্ছিল্য নিয়ে হেরে যেত। এত বছর যেহেতু লড়েছি, আরও লড়বে। যদি প্রাণটাও দিতে হয় দেবে। ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য প্রাণটা দিয়ে দিলে কি এমন হবে? তবুও মাধবের সাথে দেখতে পারবে না। আর না সে আজ যে কোনো হুমকিকে ভয় পায়। শেরপুরে ছোট ঈশান বাড়িতে আর শোকের ছায়া। একমাত্র মেয়ে হারিয়ে নমিতা ঈশান পাগল প্রায়। এতদিন যে যেখানে ছিল, আজ সকলে ঈশান বাড়িতে উপস্থিত। এখানে পৌঁছি আজ আরিয়ানে খুঁজতে বেরিয়ে গেছে। ওদের সাথে ইচ্ছেও গেছে। এই নিয়ে মাধবী কোনো প্রতিক্রিয়া না দেখালেও আয়াস নিয়ে যেতে চায়নি। কিন্তু মেয়েটার জেদের কাছে বশতা স্বীকার করে সাথে নিতে হলো। আপাতত বাড়িতে শুধু মহিলারা উপস্থিতি। বাকিরা একে একে খুঁজতে বেরিয়ে গেছে। মাধবী সোফার এক কোণে বসে সবার প্রতিক্রিয়া দেখতে ব্যস্ত। রোহিত কাঙ্ক্ষিত একজন মানুষকে খুঁজতে যাচ্ছে, কিন্তু মানুষটার পাত্তা নেই। রাতের মতো এক দফা খোঁজখবর নেয়ার পর এতটুকু জানা গেছে যে আয়শী বান্ধবী মনাকেও কাল থেকে পাওয়া যাচ্ছে না। এই থেকে সবাই সন্দেহ করেছিল হয়তো দুই বান্ধবী একসাথে প্রেমিকের হাত ধরে পালিয়েছে। কিন্তু তাদের সন্দেহকে ভুল প্রমাণিত করে মাধবী আর রোহি বলেছে আয়শীর কোনো প্রেমিক ছিল না। তাহলে মেয়েটা গেল কোথায়? কোনো ক্ষতি হয়ে গেল কিনা এই ভেবে নমিতা ঈশানের কান্নার বেগ বাড়ে। তিনি নিজের ঘরে বসে বিলাস করছেন, আর তার পাশে বসে রয়েছে নমিতা ঈশান। বসে বসে তিনি তাকে সান্ত্বনা দিচ্ছেন। মাহমুদা ঈশানের আবার এসবে তেমন কান নেই। তিনি সকাল থেকেই নিজের মতো রান্নাবান্না করে যাচ্ছেন। আবার মাধবীদের এটা ওটা খেতেও বলছেন। ওনার মাঝে বিন্দু পরিমাণ চিন্তা নেই যে বাড়ির মেয়েকে পাওয়া যাচ্ছে না। রোহি আশপাশ লক্ষ্য করতে করতে দেখলো মাধবী আশি ঘরের দিকে যাচ্ছে। সেও উঠে দাঁড়ালো মাধবীর কাছে যাবে বলে, তবে যেতে আর পারল না। পেছন থেকে প্রিয় পুরুষটার কণ্ঠ পেয়ে থমকে দাঁড়ালো। রোহি ছাদে আসো, কথা আছে বলি অভি পা বাড়ায়। এতদিন পর প্রিয় মানুষের কণ্ঠ শুনে ভেতরে শিহরণ বয়ে গেল রোহির। ইচ্ছে করলো ছুটে চলে যেতে, কিন্তু তার তো অভিমান করা দরকার। এতদিন কোথায় ছিল লোকটা? এতদিন পর মনে পড়লো তাকে। অভিমানের পারদ গাঢ় হলো তার। কিন্তু অভিকে থমকে দাঁড়িয়ে পড়তে দেখে তড়িঘড়ি করে বসা থেকে উঠে দাঁড়ালো। অভি একবার পেছনে তাকিয়ে আবারও হাঁটলো। ছাদের সিঁড়ি ঘরের বাইরের দিকে একপাশে লাগানো। রোহি আশেপাশে কাউকে না দেখে আলগোছে চলে এলো অভির পিছু পিছু। মাধবী এইমাত্র আশির রুমে এসেছিল জিনিসপত্র ঘেঁটে দেখতে, যদি কোনো সূত্রপাত পাওয়া যায়। তাছাড়া একবার যে আশি জাদু করতে চেয়েছিল, সেই জিনিসগুলো সে চৌকির নিচে রেখেছিল।
দেখতে হবে আছে কিনা, আর ওই দিনের পর আরও চেষ্টা করেছিল কিনা। কিন্তু বাইরে অনেকগুলো পদধ্বনি শোনা যায় একসাথে। সবাই কি চলে এলো? এই ভেবে কাজ না করি বেরিয়ে আসে। সব পুরুষেরা চলে এসেছে। এত তাড়াতাড়ি চলে এলো যে। সে মুখটা ঢেকে নিয়ে দ্রুত বের হয়। রুহি আর অভি ছাড়া বসার ঘরে সবাই উপস্থিত। আরিয়ানদের আসার খবর পেয়ে সবাই উপস্থিত হয়েছে, কিন্তু মাহমুদা ঈশান নিজের মতো ঘুরে ঘুরে কাজ করছেন। এই বৈঠকে তিনি বসতে নারাজ। আরিয়ানি সর্বপ্রথম কথা শুরু করে। সোফায় আয়েশি ভঙ্গিতে বসে নমিতা ঈশানের উদ্দেশ্যে বলে, চাচি মাথা ঠান্ডা রেখে আগে শুনবেন, পরে বলবেন। আশি সম্বন্ধে এমন কিছু পাইনি যে কোনো প্রেমিক টেমিক ছিল, আবার ওর বান্ধবীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা গরমিল হয়ে যাচ্ছে। আশেপাশে সব জায়গা মাইকিং হচ্ছে। কেউ খুঁজে পেলে অবশ্যই আমাদের জানাবে, তাই অস্থির না হয়ে ধৈর্য ধরুন। নমিতা ঈশান ধ্যান ধরে আরিয়ানের কথাগুলো শুনলেন। বুক ফেটে যাচ্ছে ওনার। মেয়েটা কি আদৌ পাবে কিনা কেউ জানে না। তিনি নিজেকে সামলাতে না পেরে ডুকরে কেঁদে ওঠেন। দুপুর হতে চলল। প্রায় 14 ঘন্টা হতে চলল মেয়েটা নিখোঁজ। রাশেদা ঈশান সান্ত্বনা দেওয়ার ভাষা পেলেন না। কেবল জায়ের পাশে বসে মাথায় সেনের হাত বুলিয়ে দিলেন। পাশ থেকে ইচ্ছে আরিয়ানকে জিজ্ঞেস করে, পুলিশকে জানাওনি তোমরা? আরিয়ান, মাধবী, আয়াস তিনজনই বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে। মেয়েটা তো ওদের সাথেই গেল, তবুও হুঁশ নেই। কি কি করা হচ্ছে নিচে সারাক্ষণ ধ্যান ধরে। আরিয়ানের দিকে তাকিয়েছিল ভেবে তিনজনই বিরক্ত নিঃশ্বাস ফেলে। এখন আশেপাশে মুরব্বীরা না থাকলে এতক্ষণে আরিয়ানের মুখ থেকে গালিবহর পড়ত। মাধবের তো মনে মনে এক দফা গালিগালাজ করা শেষ। শুধু আয়াস শান্ত স্বরে জবাব দেয়, পুলিশকে জানানো হয়েছে, ওরা চেষ্টা করছে। ইচ্ছে মুখ ঘুরিয়ে বলে, তোমাকে জিজ্ঞেস করিনি। আরিয়ান দাঁত চেপে বলে, বউ কিছু জিজ্ঞেস করলে স্বামীদেরই উত্তর দিতে হয়। আরেকজনের স্বামীর কাছ থেকে আশা না করাটাই ভালো। ইচ্ছে কিছু বলে না, চুপ থাকে। আজ এমনিতেও ভালো লাগছে না। আসিয়া রুহিকে একসাথে বড় করেছে সে, কখনো কোনো কিছুর কমতি রাখেনি। সমানভাবে বড় ভাইয়ে দায়িত্ব পালন করে গেছে। এখন তার কিছুদিনে অনুপস্থিতিতে যদি একটা বোনকে হারিয়ে ফেলতে হয়, সেটা সে কিভাবে মানবে? ভেতরে ভেতরে দগ্ধ হচ্ছে হৃদয়। মাধবের মুখটাও বিষণ্ণ। সবকিছু পরেও একটা আস্ত মানুষ এমন উদাও হয়ে যেতে পারে না। ফখরুল ঈশান কোনো নিশ্চয়তা পাচ্ছে না মেয়েকে খুঁজে পাওয়ার। চোখ ভার হয়ে উঠছে ওনার। একসময় কপালে হাত ঠেকিয়ে তিনিও কেঁদে ওঠেন। আরিয়ান একবার সবার বিষণ্ণ চেহারা দিকে তাকায়। এই থমথমে পরিবেশে তার একটা আজব শখ জেগেছে। এই ভর দুপুরে ভীষণ প্রেম প্রেম পাচ্ছে। কি হলো তার হঠাৎ? তার কি এখনো উচিত না বোনের শোকে একটু শোকাহত হওয়া? কিন্তু এখন এই প্রেম প্রেম পাচ্ছে কেন বুঝে আসছে না। সে একটা ফুসকারে নিঃশ্বাস ছেড়ে মাধবীর দিকে তাকায়।
মেয়েটাও শোকাহত। তখনই শোনা যায় বাইরে থেকে কারো দৌড়ে আসার পদধ্বনি। অরেন্দ্র এইমাত্র ঈশান বাড়ি দুঃসংবাদ পেয়ে ছুটে এসেছে। বাইরে থেকে কান্নার আওয়াজ পেয়ে হুড়হুড় করে ঢুকতে গিয়ে বাজে বিপত্তি। বাথরুমের বাইরে এক গাদা সাবান পানি ছিল। না দেখে দৌড়ে এসে খালি পায়ে পিছলা খেয়ে তৎক্ষণাৎ চিৎপটাং। ভারী কিছু পড়ে যাওয়া শব্দে সবাই ফিরে তাকায়। উপুদ হয়ে পড়ে আছে অরেন্দ্র, মাথার উপর বল ভর্তি ফেনা। আরিয়ান একবার সেদিক তাকিয়ে ঠোঁট টিপে হাসি আটকায়। একই এই শোকের সময় তার হাসি উঠছে কেন? এখন হাসলে কেলেঙ্কারি হয়ে যাবে। সে কোনো মতে হাসি আটকে বসে থাকে, তবে ছেলেটাকে তুলতে পর্যন্ত যায় না। ততক্ষণে সবাই ধরাধরি করে তুলতে গেছে। মাহবুবে ঈশান হাই হাই করে তুলতে গেলে অর্ধেক উঠানোর পরে সাবানে পিছলা খেয়ে আবারও ধাপ করে পড়ে যায়। এবার আর আরিয়ান হাসি আটকাতে পারে না, হো হো করে হেসে ফেলে। সকলে থমথমে মুখে তাকায় তার পানে। অরেন্দ্র বেচারা ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। বেচারার চেহারা দেখে আরো হাসি পায় তার, তবে সকলে তার দিকে তাকিয়ে আছে। বুঝতে পেরে ঠোঁট চেপে হাসি আটকানোর বৃথা চেষ্টা করে। মাহমুদে ঈশান নিজে দামড়া ছেলেকে ধমকে ওঠেন, আরিয়ান কি হচ্ছে? ছেলেটা পড়ে গেছে, অথচ না তুলে হাসছিস। আরিয়ান ঠোঁটে আঙ্গুল রাখে। অরেন্দ্র কটমট দৃষ্টিতে তাকিয়েছে তার দিকে। ওর দৃষ্টি দেখলে আরো হাসি পাচ্ছে আরিয়ানের। না, এখন হাসা যাবে না। এই মুহূর্তে সবাই শোকাহত ছিল, তা সে ভুলে গিয়েছিল। সে একবার মাধবীর দিকে তাকায়। দাজ্জাল মেয়ে এক হাত কোমরে ঠেকিয়ে কটমট করে তাকিয়েছে তার দিকে। মানুষ কতটা ভণ্ড হলে এই থমথমে পরিবেশও কাউকে পড়ে যেতে দেখে হাসতে পারে। এ নাকি আবার এমপি, যখন জনগণের দুঃখ শুনে তখন দাঁত কেলিয়ে হেসে দেবে, তখন গণপিটানি খেয়ে হাসপাতালে ভর্তি হতে হবে। আরিয়ান ঠোঁট কামড়ে ঘরের দিকে পা বাড়ায়। যাওয়ার আগে মাধবীর পাশ ঘেঁষে বলে যায়, গৃহিণী সাহেবা, আজ না বড্ড প্রেম প্রেম পাচ্ছে। আধা মিনিটের মধ্যে ঘরে আসবেন বলে এক পিসি হেসে চলে যায়। মাধবী কপালে বিস্তর ভাঁজ ফেলে সেদিকে তাকায়। নাক মুখ কুঁচকে বিড়বিড় করে, শালা ভণ্ডর ঘরে ভণ্ড। ততক্ষণে অরেন্দ্রকে ধরে সবাই সোফাতে বসিয়েছে, সেদিকেই ব্যস্ত সকলে। সে সুযোগ বুঝে ঘরে চলে আসে। আরিয়ান পাঞ্জাবি খুলে শুয়ে আছে। সে এগিয়ে গেলে আরিয়ান ঠোঁট কামড়ে হেসে বলে, আচ্ছা গৃহিণী, বলো তো ওটার নাম লোকে বাথরুম কেন রাখলো? ভাত খাওয়ার রুমে নাম বাথরুম রাখা উচিত ছিল, আর পেট পরিষ্কার করার রুমকে হাগ রুম বলা উচিত ছিল, ঠিক না? লোকে নামই রাখতে জানে না, কি অশিক্ষিত মানুষ। শাহ। মাধবী কিছুক্ষণ চুপ করে বসে রইল। আর কি বা বলার আছে এই লোককে? ওই রুমের নাম নাকি হাগ রুম রাখা উচিত ছিল। কত বিশাল অসভ্য লোক। সে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, আপনি ডাইকেন আমার পছন্দের হাগ রুম নামে,
কিন্তু ওখানে এটা কি করলেন? প্রত্যেকটা মানুষের মন খারাপ ছিল, আর তার মাঝে আপনি দাঁত কিলিয়ে দিলেন। আরিয়ান চিত হয়ে শুয়ে, সিলিং ফ্যানে চোখ রেখে, পায়ের ওপর পা তুলে শুয়ে আছে। কপালের ওপর হাত রেখে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমার মতো কঠিন জড়ো হলে বুঝতি সিরিয়াস মুহূর্তে হাসি আটকানো ঠিক কতটা কঠিন। মাধবী কোমরে হাত রেখে বলে, আপনি আর ভালো হলেন না, হবও না বলে হ্যাঁচকা টানে। মাধবীকে নিজের কাছে নিয়ে আসে। আচমকা কাণ্ডে তাল সামলাতে না পেরে আরিয়ানের খোলা বাক্যে কপাল থেকে মাধবীর। তৎক্ষণাৎ আরিয়ান নিজে অর্ধেক শরীর ভর মাধবীর উপর ছেড়ে দেয়। মাধবী চেঁচিয়ে উঠতে নিলে এক হাতে মুখ চেপে, গলায় মুখ গুজে দেয়। মাধবী ছটপটিয়ে ওঠে, মুখ থেকে হাত সরিয়ে বলে, দরজা খোলা, কেউ চলে আসবে। আরিয়ান গলার ভাঁজে মত্ত থেকেই বলে, আসুক, ছাড়ুন না। ইস, চুপ। রাগ উঠছে আমারও, ব্যথা পাচ্ছি আমিও। আপনি কোথায় পাচ্ছেন? মনে। ছাড়ুন। এবার কিছুটা জোরে চেঁচিয়ে ওঠে মাধবী আরিয়ানের খোঁচা খোঁচা দাড়িতে। অচেতন লাল হয়ে গেছে এক নিমেষে। আরিয়ান বিরক্ত হয়, মুখ তুলে বলে, কি সমস্যা? আরে ভাই, দরজা খোলা। আজ বোঝাবো তোর কোন জনমে ভাই হই আমি, দরজার মেয়ে। বলে উঠে গিয়ে দরজা বন্ধ করে আসে। মাধবী উঠতে নিলে আরিয়ান আবারও তাকে চেপে ধরে। ঘোর লাগা কণ্ঠে বলে, বিনা অনুমতিতে না। অনুমতি দিয়ে দে প্লিজ। আজ ভীষণ বেপরোয়া হতে ইচ্ছে করছে। মাধবী কি বলবে বুঝতে পারল না। লোকটা এমনভাবে আবদার করে যে না করার উপায় নেই। সে ঢোক গিলে সম্মতি দেয়। আরিয়ান হেসে ঠোঁটে একটা শক্ত চুমু খেয়ে বলে, এই না হলে আমার বউ। বলে আর একটা চুমু বসিয়ে দেয়। শ্যাওলা পড়া ছাদের কার্নিশে ঘেঁষে বসে আছে অভি, মাথাটা পেছনে হেলে দেওয়া, হাতে জ্বলন্ত সিগারেটটা একের পর এক টান বসাচ্ছে। তার অভিমুখে শান্তির আঁচল। মাথা হেঁটে বসে আছে রোহি, দৃষ্টি তার অভির কুচকুচে কালো চোখের মণিতে। অভির দৃষ্টিতেও নড়চড় নেই। সে রুহিকে এখানে বসিয়েছে এটা দেখতে যে আদতে মুসলিম মেয়েদের মাথায় ঘোমটা থাকলে কেমন দেখায়। তার কাছে বেশ আকর্ষণীয় লাগছে ব্যাপারটা। তার মনে হয় এমন বাঙালি মেয়েরাই সুন্দর। কি সুন্দর গাঢ় কাজল টানা চোখ দিয়ে তার সামনে কাউকে ঘায়েল করতে পারে। সে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কেমন আছো? রুহি টলমলে দৃষ্টিতে তাকায়। সে কিভাবে বোঝাবে কেমন আছে? লোকটা কি বুঝতে পারছে না সে কেমন থাকতে পারে? সে তাচ্ছিল্য হেসে বলল, যেমন থাকার তেমনই। অভি হাসল, অভিমান জমেছে। রুহি ঠোঁট ভেঙে তাকিয়ে বলল, যার কাছে অভিমানের মূল্য নেই তার কাছে অভিমান করে আর কি হবে? বাহ, মেয়েটা বেশ কঠিন কথা বলতে শিখেছে। কয়েকদিনে জানাশোনায় কখনো মেয়েটাকে এমন কথা বলতে শোনেনি। মেয়েটাকে মানাচ্ছে না এমন। সে হেসে দিল। রোহিতা দেখে অভিমানের সাথে রাগও হলো। তেতে উঠে বলল, কথায় কথায় এমন হাসবেন না। মিথ্যে হাসি সবাইকে মানায় না। অভি আবারও হাসে। আচ্ছা, তো তোমাকে মানায়?
আমি মিথ্যা হাসি না। কেন ডেকেছিলেন সেটা বলুন। অভি কিছুক্ষণে নীরবতার পর বলে, আমাকে কতটুকু চাও? রুহি আকাশের অভিমুখে চেয়ে বলে, যতটুকু চাইলে কাউকে তীব্রভাবে নিজের করে পেতে ইচ্ছে করে। যদি না পাও, দেখুন অপেক্ষার অপেক্ষা। দুটো শব্দের মাঝে কিছুটা থেকে কিছু আছে। এখন আপনি কি এতদিন আমাকে উপেক্ষা করলেন নাকি অপেক্ষা করালেন? অভি ঠোঁট কামড়ে বলে, বেশ ভালো কথা শিখেছ তো। মজা করবেন না, ভালো লাগছে না। আচ্ছা বাদ দাও, যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। আগে আমি যেটা প্রশ্ন করেছিলাম সেটার উত্তর দিন। আগে আমি প্রশ্ন করেছি, আমার প্রশ্নের উত্তর না দিলে আমি আপনার প্রশ্নের উত্তর দেব কিভাবে? অভি কপাল কুঁচকে নিল। মেয়েটা যে এত ঘাড় তারা এতদিনে তো বোঝেনি। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, কোনটা শুনতে চাও, উপেক্ষা না অপেক্ষা? আপনি যেটা বলতে চান। অভির মেজাজ চিড় ধরেছে। এমনিতেই তার এই বদমেজাজের জন্য সে নিজেই বিরক্ত। এখন এই মেয়ের সাথে মেজাজ দেখালে মেজাজকে পিষে ফেলতে ইচ্ছে করবে। সে মেজাজটা কোনো মতে দমিয়ে বলল, কোনোটাই না। তবে কোথায় ছিলেন এতদিন? কাজ ছিল। রুহি তাচ্ছিল্য হাসল। ভালো। অভি রুহির সামনে আসন পেতে বসল। তার রুক্ষ হাত দুটি মসির হাতে ভাঁজে নিয়ে শান্তস্বরে বলল, রুহি, আমি রাস্তা পরিকল্পনা করতে গিয়েছিলাম। এখানে আমাদের কেউ মেনে নেবে না। যদি সম্পর্কে পূর্ণতা আনতে চাও, তবে এই অদমের হাত ধরে পরিবারে শূন্য হতে হবে। তোমার ওপর ভরসা করছে পূর্ণ অপূর্ণতা। আমি তোমাকে হারাতে চাই না, আর আমি পালিয়ে যাওয়ার মতো কাপুরুষও নই। পরিবারে সবার সামনে থেকে তোমাকে তুলে আনতে পারবো। তবে সবাই এখন বিপদের মুখে আছে। ওদের এখন আমাদেরকে সমর্থন দেওয়ার মতো পরিস্থিতি নেই। তুমি তো জানোই ওরা এক একজন কেমন পরিস্থিতি মোকাবেলা করছে। তাই ওদের ভরসা না থেকে নিজের সিদ্ধান্ত নিজে নেও। যাবে এই অধমের হাত ধরে পালিয়ে। রোহিত তাকালো অভি বাড়িয়ে দেওয়া হাতের দিকে। চোখের পাতা ভেজে উঠল। চিরপরিচিত মানুষগুলোর কান্নারত মুখগুলো। তার মনে হলো, যে মেয়েরা পালিয়ে যায় ওই মেয়েরা দুনিয়ার সবচেয়ে পাষাণ মানুষ। নয়তো ওরা ভালোবাসা, নয়তো পরিবার। দুটোর একটা কিভাবে বেছে নেয়? সে শক্ত একটা ঢোক কিনে। অন্যদের কথা বাদ, তার মা বাবা, আপন ভাই, এরা তো তাকে তাকিয়ে দেখে না। সে কার বাসায় সামনের বিশ্বস্ত মানুষটাকে উপেক্ষা করবে? এমন কেউ তো নেই যে সে চলে গেলে তার জন্য মরিয়া হবে। তবে আর মনকে মানিয়ে কি হবে? কেউ তো আর সাধে পালিয়ে যায় না। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আপনি কেমন তা আমি জানি না। এমন নয় যে আমাদের দীর্ঘদিনের প্রেম ছিল, ব্যাস ভাইদের বন্ধুত্ব হওয়ার সুবাদে আপনাকে ছোট থেকে দেখতে দেখতেই কখন যে মন দিয়ে ফেলেছি নিজেও জানি না। আপনি বোধহয় একই। তবে এতটুকু নিশ্চিত যে কেউ জেনে বুঝে এই বিভীষিকার বন্দী হয়নি। এমনকি এখন পর্যন্ত কেউ কাউকে ভালোবাসি কিংবা পছন্দ করি এমন কথাও বলিনি।
অবশ্য এই সম্পর্ক পছন্দ করি শব্দটা বেমানান লাগতো, কেননা ধর্মের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় মাঝে রেখে কঠোর মনে জোর ছাড়া আগানো সম্ভব না। যেহেতু আগাতে চাইলাম, তাহলে আপনার মনের কথাও তো জানতে হবে, নয়তো ধর্ম নিয়ে তো আর ছিনিমিনি খেলতে পারবো না। আমি মুসলিম আর আপনি হিন্দু। আপনি চাইলে ধর্ম ত্যাগ করতে পারবেন, কিন্তু আমি সেটা চাওয়ার মতো দুঃসাহসী দেখাতে পারবো না। জমিনের বুকে সইবে না। তো মূল কথার উত্তর দিন, ভালোবাসেন আমায়? অবি তৎক্ষণাৎ বাদশাদে অসম্ভব। ভালোবাসি টালোবাসি এসব আমার মুখ থেকে বের করতে পারবে না। শুধু জেনে রাখো, আমি তোমাকে চাই। এক জীবন পাড়ি দিতে তোমাকে আমার লাগবেই। আর আমি তো বললামই, আমি মুসলিম ধর্ম গ্রহণ করব। তুমি শুধু ভরসা রাখো, আর বাকিটা আমার উপর ছেড়ে দাও। ওসব তো সব ছেলেরাই বলে। অবি ভুরু কুঞ্চিত করে। তুমি কি সবার সাথে আমাকে তুলনা করছো? কেন সবাই ছেলে, আর আপনি কি হিজড়া? অবি নাক মুখ কুঁচকে বলে, ছি হবু বউ, এসব বাজে কথা। আমি একেবারে খাঁটি বেটা মানুষ। বিয়ের পর চেক করে নিও। রুহি ঠোঁট চেপে বলে, এমন অসভ্য হলেন কবে থেকে? যবে থেকে বুঝেছি অসভ্যতমি করার মেয়েটাও আমাকে অসভ্য বানাতে চায়। রুহি আর কথা বাড়ালো না। চিন্তা চিন্তা হচ্ছে ভীষণ। বাড়ির কারো মন ভালো নেই। আশিটা যে কোথায় গেল? বেশি পাক না এই মেয়ে, অসহ্য। আরিয়ানদের গ্রামের অবস্থা খারাপ। ইচ্ছেদের তো সবসময়ই একই অবস্থা। বাড়ির সবগুলো মানুষকে এমন অশান্তিতে রেখে সে পালিয়ে যাবে। অবি বোধহয় বুঝল রুহির মনের কথা। মাথায় হাত বুলিয়ে বলল, এখন যেতে হবে না। যখন বিয়ের জন্য চাপ দেবে, তখন সুযোগ বুঝে যে কোনো সময় চলে যাব। শুধু বলো যে আমার সাথে যাবে। রুহি বিষাদ বদনে হাসার চেষ্টা করে। অবির হাতটা এখনো বাড়ানো। সে কাঁপা কাঁপা হাতটা সেই হাতে রেখে বলে, যাব। আপনি যখন বলবেন তখনই যাব। কিন্তু কি? আপনি এমন লাপাত্তা হয়ে যান কেন? অবি হেসে উত্তর দেয়, আর হব না। বললাম তো তখন কাজ ছিল, এখন শেষ। আর এর মতো আমি যখনই খবর পাঠাবো, দেখা করতে আসবে আমার সাথে। ঠিক আছে। রুহি হেসে ফেলে। হাত ছাড়িয়ে নিয়ে বলে, আসবো। এখন চলে যেতে হবে। আসি। অবি ঢোক গিলে বলে, হুম। রুহি ওঠে, পা বাড়িয়ে আবারও দাঁড়িয়ে যায়। আপনি যাবেন না? অবি ঠোঁট কামড়ে হেসে বলে, এর সাথে নামতে চাও? রুহি মুখ বাঁকায়। কিছুক্ষণ পর চলে আসবেন কিন্তু। ছোট ঈশান বাড়ি বৈঠকখানায় আপাতত অরিন্দ তর্জন গর্জন ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। রাশেদা এবং নমিতা ঈশান গরম পানি ছ্যাঁক লাগাচ্ছে, আর অরিন্দ্র আটকে উঠছে। তবে মনে মনে আরিয়ানকে বকতে ভোলে না। কত হাড়ে বজ্জা ছেলেটা হলে কাউকে পরে যেতে দেখলে এই শোকের সময়ও হেসে দেয়। এখন আবার বউ নিয়ে বদ্ধঘরে ঢোকা হচ্ছে। দাঁড়া বেটা। কথাগুলো মনে মনে আওড়িয়ে অরিন্দ্র দাঁড়াতে উদ্যত হয়। হাতের কবজিতে ব্যথা পাওয়া, নাড়াতে খানিকটা কষ্ট হচ্ছে। এছাড়া মাথার চোট কিছুক্ষণ ঝিমঝিম করার পর চলে গেছে। তাকে দাঁড়াতে দেখে রাশেদা বকে ওঠে, মাত্র ব্যথাটা পেলে
আর এখনই ধুই ধুই শুরু হয়ে যাচ্ছে। বলি, তোমাদের বাচ্চামো স্বভাব কবে যাবে? হ্যাঁ। অরেন্দ্র ফোকলা হেসে ঘাড় চুলকায়। তখনই অভি দরজায় ঢুকতে ঢুকতে বলে, এ আর অপূর্ব, আজীবনই বাচ্চা থাকবে। অবির কথায় অরেন্দ্র সঙ্গে সঙ্গে মুখ ভ্যাংচায়। হ্যাঁ, তোমাদের জননেতা আরিয়ান এখন কচি খুকিও ছাড়িয়ে গেছে। অতঃপর মুখটা মলিন করে অভিযোগ দেওয়ার মতো করে বলে, জানিস ভাই, দুঃখের কথা কি আর বলবো, এই আরিয়ান বদমাইশটি আর যাবে না। তার সামনে একটা মানুষ চ্যাংদোলা হয়ে পড়ে গিয়ে ব্যথায় কাতরাচ্ছে, অথচ তোদের গুণধর কাঙ্ক্ষিত পোলা হো করে হেসেছে। হেসেছিল ভালো কথা, অন্তত তুলতে তো আসবি, তা না বউ নিয়ে দরজা দিয়েছে। অসভ্য, অভদ্র লম্পট। অভি আয়েজের পাশে বসতে বসতে হেসে বলে, যদি তোর দেওয়া এই অক্ষতগুলো শুনতে পারে, তাহলে এগুলো যাদের দেওয়া হয় তাদের বিবরণ বুঝিয়ে দেবে। অরেন্দ্রের মুখটা শুকিয়ে যায়। এদের সাথে খুব বেশি বয়সে তফাৎ না থাকায় কখনো তুই, আবার কখনো তুমি বলে ডাকে। আর একদিন মাধবীর মুখ থেকে আরিয়ানকে শাঙ্কির পোলা ডাকতে শুনেছিল। সেই থেকে খোঁচাখুচিতে বিন্দু পরিমাণ পিছপা হয়নি। অভিকে নিজের পাশে বসতে দেখে আয়াস তৎক্ষণাৎ উঠে প্রস্থান করতে গেলে অভি তার শার্টের কোণ টেনে ধরে। আয়াস রক্তিম চোখে ফিরে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে, শার্ট ছাড়। অভি ছাড়ে না। উঠে আয়াজের মুখোমুখি দাঁড়িয়ে চুপ করে থাকে। আয়াস ফিরে তাকায় না। সে জানে অভি কিভাবে তাকিয়ে আছে, আর সেই চাহনির দিকে তাকালে তার হাসি পাবে নিশ্চিত, কিন্তু এত সহজে হেসে দেবে। হ্যাঁ, তার প্রিয় মানুষগুলোর মধ্যে অভি অন্যতম, কিন্তু সেটা বন্ধু হিসেবে, বোনজামাই হিসেবে না। আর যাই হোক, মাঝে ধর্মমতো একটা ব্যবধান, আর আদরে বোনের করা সেদিনের ব্যবহার সে কিভাবে ভুলে যাবে? সেদিন তো অভি চাইলে বন্ধুকে অসম্মান হওয়া থেকে ফেরাতে পারত, রোহিকে শাসন করতে পারত, কিন্তু করেনি। আরিয়ানও করেনি, বরং আরও সমর্থন দিয়েছে। এ নিয়ে কি তার একটু রাগ করা সাজে? সে কথা বলল না। প্রয়োজন নয় এমন স্বার্থপর বন্ধু। অভি তাকিয়ে রইল আয়াজের মুখপানে। হয়তো বোঝার চেষ্টা করছে ভেতরটার তোলপাড়। এরপর আশেপাশে সবার দিকে দৃষ্টি দেয়। বেশ বুঝতে পারছে এখানে কিছু মানুষ তার জন্য বিরক্ত হওয়ারই কথা। তার জন্য গোটা পরিবার ছিন্ন হয়েছে। রুহি নিজের দরজার সামনে থেকে দেখতে পাচ্ছে রাশিদার জ্বলন্ত চেহারাটা। এই তিনি কিছু বললেন বলে, অথবা রুহির ভাবনা সত্য করে দিয়ে তিনি খেকিয়ে ওঠেন, হয়েছে, আর আমার ছেলে মেয়েগুলোর মাথা খেতে হবে না। মেয়েটাকে মনে হয় কালো জাদু করেছ, হিন্দু বলে কথা। রাশিদার এমন কটা বাক্য অভি প্রতিক্রিয়া দেখালো না, কেবল তাকিয়ে রইল আয়াজের উদ্বিগ্নহীন মুখপানে। অরেন্দ্র উঠে দাঁড়াতে চেষ্টা করল। আয়াজের শার্টে আরেক কোণ ধরে বলল, আরে আয়েজ ভাই, এত উত্তেজিত হয়ে লাভ নেই। আচ্ছা, অবিদাকে বোনজামাই হিসেবে মেনে নিতে হবে না। ওই দিক থেকে তোমাদের ঝগড়া, কিন্তু বন্ধুত্বের দিক দিয়ে কিছুই হয়নি। তো তোমরা আমাদের সামনে এভাবে থাকতে পারবে না।
দ্রুত মিলে যাও দুজন। আজ আর পারছে না নিজেকে দমাতে। অনেক দিন পর মনে হচ্ছে তাদের বন্ধুত্বের মহল হাসছে। আগের মতো সকলে মজার ছলে কথা বলছে, মজা করছে। অনেকদিন পর নিজেকেও স্বাভাবিক মনে হচ্ছে। নয়তো এতদিন এই ইচ্ছে নামক মেয়েটার জন্য তার এত সুন্দর জীবনে জ্যাম লেগেছিল। এখন কিছুটা হালকা লাগছে। এরা তার রক্ত না হলেও রক্তের চেয়েও কম না। আরিয়ান যেমন তেমন, সে বিদেশে ছিল, কিন্তু বাকিদের সাথে তার প্রাণের বন্ধন। আর আরিয়ানের সাথে যে ভালো সম্পর্ক নেই তেমনও না। ও তো এমনিতেই রক্ত। আয়াজ বড় করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আরেন্দ্রর দিকে তাকিয়ে বলে, ছাড় এখন, রাতে আস্তানায় আড্ডা দেব, সবাইকে উপস্থিত থাকতে বলবি। অরেন্দ্র কেবলমাত্র হেসে বলে, কত ভালো মানুষ। অভি হেসে শার্টের কোণ ছেড়ে দিয়ে আয়াজের সাথে মুখ মেলায়। এমন অপ্রত্যাশিত কোলাকুলি আয়াজ কিছুটা ভ্যাবাচেকা খায়। পরক্ষণে নিজেও অভির পিঠে হাত চাপড়ায়। এসে পেলে দুজনে। অরেন্দ্র আর রুহিও হাসলো। এছাড়াও উপরে লম্বা বারান্দায় দাঁড়ানো আরিয়ান আর মাধবীর সাথে বৈঠকখানার উপস্থিত সকলে না চাইতেও হেসে দিল। হেসে ফেলল ইচ্ছেও। এই সুন্দর সময়টা যোগ হলো স্মৃতির পাতায়, যা নীরব সাক্ষী হয়ে থাকলো উঁচু জানালার ফাঁকে বসে থাকা বুলবুল। মাধবী ঘরে বসে আরিয়ানের শুকনো পাঞ্জাবিগুলো ভাঁজ করছে। এইমাত্র ছাদ থেকে শুকিয়ে এনেছে। সেগুলো একে একে ভাঁজ করে আলনায় সাজাচ্ছে। এমন সময় মাহমুদা ঈশান ঘরে প্রবেশ করে। মাধবী ওনাকে দেখেও হাতের কাজ চালিয়ে যায়। ভদ্রমহিলা গোছানো বিছানায় বসে ঘরের চারপাশে চোখ বুলিয়ে বলে, পুরো ঘর তুই গুছিয়েছিস। মাধবী হাতের কাজ চলমান রেখে উত্তর দেয়, হুম। বাহ, বেশ সুন্দর হয়েছে। বাপের ঘরে পানি ঢেলে খেতে হতো না, আর এখন স্বামীর ঘর গুছিয়ে রাখতে হচ্ছে। মাহমুদা চৌধুরী আদরের কন্যাকে দিয়ে এসব কাজ করালে উনি রাগ করবে না রে মা? রাগ এসব, কাজের বুয়া এসে করে দিয়ে যাবে। মাধবী মুখ ভেঙচালো। তোমার গুণধর পুত্রর ঘরে অন্য কোনো মেয়ে ঢুকতে কঠোরভাবে নিষেধ করেছে। তার নাকি গা চুলকায়, আর এও বলেছে ওনার জামা কাপড় যদি আমি বিনা অন্য কেউ গুছায় তাহলে নাকি সব কাপড় পুড়িয়ে ফেলবে। নিজের কাপড় পুড়িয়ে ফেলুক, চাই ফেলে দিয়ে আসুক, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমার নির্দোষ শাড়িগুলোর দিকে তোমার ছেলে বদনজর কেন? একটা শাড়ি কখনো কিনে তো দেবে না। কিপটা বেটা ছেলে কোথাকার। সময় থাকতে ভালো হাতে বলো। মাধবী গম্ভীর কণ্ঠে কথাগুলো বললেও মাহমুদা ঈশান হেসে দেন। মাধবীর হাত থেকে কাপড়গুলো নিয়ে পাশে রেখে বলে, ছেলেটা তোকে চোখে হারায় রে মা। ও বিদেশ থাকাকালীন আমাকে পর্যন্ত এই ঘরে ঢুকতে দিত না। সর্বপ্রথম উদ্বোধন করেছিল তুই। ছেলেটা চায় না ওর কিছুই তুই বিনা অন্য নারীর স্পর্শ করুক। এই নষ্ট দিনে এক খাঁটি হিরো পেয়েছিস তুই। নিজের ছেলে বলে বলছি না, আমি তো শাশুড়ি হওয়ার আগে মামি, কারণ বউ শাশুড়ির সম্পর্ক ভালো হয় না। তোর মা সম মামি হয়ে বলছি, আমি এ যাবৎ কখনো দেখিনি কোনো মেয়ের দিকে ভালোভাবে চোখ তুলে তাকিয়েছে।
কুনজর তো দূর, তুই নিজেই তো দেখেছিস যে কাপড়টা পর্যন্ত কাউকে ধরতে দিচ্ছে না। এমন চরিত্রবান স্বামী কজনের কপালে জোটে বলতো? ছেলেটা তোকে ভালোবাসে পাগল প্রায়। পাগলটাকে কষ্ট দিস না কখনো। আর যাই হোক, তোর থেকে কোনো প্রকার কষ্ট পেলে টিকতে পারবে না সে। এমন ভালোবাসা পায়ে ঠেলে দিস না কখনো। মাধবী সবগুলো কথা মনোযোগ সহকারে শোনে। মহিলার বলা সবগুলো কথা সত্য এবং সেও এটা জানে। এখন মহিলা ঠিক কি বলতে পারেন। সে অপেক্ষা করল মাহমুদ ঈশান পরবর্তীতে কি বলে শুনতে। ভদ্রমহিলা মাধবীর মুখটা দুহাতে আঁচলে নিয়ে মাধবীর ভাবনাকে সত্য প্রমাণিত করে বলে, মা আমার, ছেলেটা তোকে এত ভালোবাসে, অথচ ওকে একবার আব্বা ডাক শোনাবি না। বয়স তো কম হলো না পাগলটার, 30-এর কাছাকাছি। এখনো যদি বাবা ডাক না শুনতে পারে তাহলে লোকে মন্দ বলবে। আর ওর কি বাবা ডাক শুনতে ইচ্ছে করে না? বিয়ের তো কম দিন হলো না, লোকে কানাঘুষা করছে, মন্দ বলছে, তবে ওর গায়ে কিন্তু লাগছে না। লাগছে তোর গায়ে। ওকে কেউ দোষ দেবে না। এই সমাজে সব দোষ নারী। তাই আর বসে থাকিস না, আয় একটা কবিরাজের কাছে যাই। কিছু ওষুধ দিলে তাড়াতাড়ি সুসংবাদ আসবে। মাধবী এবারও সব কথা শুনল। এতটুকু তো সে জানে, এই মহিলা মনে তার জন্য নরম এক স্থান আছে, বেশ স্নেহ করে তাকে। কিন্তু এই সমাজে কানাঘুষার ব্যাপারটা তার পছন্দ হলো না। সে মাহমুদ ঈশানে দুহাতে নিজের হাত নিয়ে বলে, উনি আমাকে বলেছে আমি এমনি তো তোমার সাথে যেতাম, কিন্তু আমাকে কখনো এসব সমাজে দোহাই দিও না। আমি তৈরি হয়ে নিচ্ছি। মাহমুদ ঈশান ওর কপালে চুমু এঁকে বলে, আচ্ছা আর বলবো না, যা তৈরি হয় নে। যাচ্ছি যখন, আশি খোঁজটাও একবার নিয়ে আসবো। নমিতাটা কাঁদতে কাঁদতে আধমরা হয়ে যাচ্ছে। ছেলেগুলো নাওয়া খাওয়া ফেলে সারাদিন দৌড়াচ্ছে, কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরবে। দেখি কোনো খোঁজ পায় কিনা, বলে তিনি চলে যান। মাধবী কিছুক্ষণ একঘেয়ে দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে মাথাটা একবার ডানে বামে ঘোরায়। বেগুনি চোখ জোড়া হঠাৎ রক্তবর্ণ হচ্ছে। সে হাত মুষ্টিবদ্ধ করে ঘাড় কাত করে। আরিয়ানের একাধিক শুভ্র পাঞ্জাবিগুলোর দিকে তাকিয়ে থাকে, ঠোঁটে ফিসেল হাসি, খোলা চুলে এই বিভীষিকাময় রূপে এক অদ্ভুত সুন্দর দেখায় তাকে। দাঁতে দাঁত চেপে ভেঙে ফেলার জোগাড়। এতটা জোরে চোয়াল পিষে রেখেছে যে মটমট শব্দ শোনা যাচ্ছে, এমনকি ঘাড় বাঁকানো শব্দ। স্বাভাবিক মানুষের তুলনায় বেশ খানিকটা বেঁকে আছে ঘাড়। আকস্মিক মাথায় তীরে বউ ক্ষোভ চেপে বসে তার। বিছানার পা ঝাঁপ দিয়ে উঠে বসে। শুভ্র পাঞ্জাবিগুলো বোতাম টেনে ছিঁড়তে থাকে। একে একে সব পাঞ্জাবি মেঝেতে ছড়িয়ে পড়ে। তখনই ভেসে আসে বাহির থেকে আরিয়ানের গমগমে কণ্ঠস্বর করে আক্কাস আলীর মা, আমার একটা পাঞ্জাবি নিয়ে পেছনের ঘাটে আয় তো, গোসল দিতে হবে। আরিয়ান এইমাত্র আশিকে খুঁজে বাড়ি ফিরল। মেয়েটা একেবারেই লাপাত্তা, কোথাও কোনো চিহ্ন পর্যন্ত নেই, যাকে বলে একদমই জাদুর মতো উধাও হয়ে যাওয়া। এরপরও খোঁজ থামায়নি। আয়াসহ বাকিরাও ফিরে এসে যে যার ঘরে ফিরে গেছে। শরীর তার ঘামে চপচপ করছে।
শুভ্র পাঞ্জাবি গায়ের সাথে লেপ্টে, পেশিসহ পেটানো বুক দৃশ্যমান। সে সেটা টান দিয়ে খুলতে খুলতে ঘরে ঢোকে। দেখতে পায় মাধবী তার সমস্ত পাঞ্জাবিগুলো ওলটপালট করে ভাঁজ করে সুন্দর করে আলনায় রাখছে। মেয়েটাকে আজ যেন আরো অপরূপ সুন্দর লাগছে। সে ভেজা পাঞ্জাবি চেয়ারে রেখে বিছানায় বসতে গেলে মাধবী মৃদু ধমক দিয়ে উঠলেন। কতদিন বলেছি ঘামে ভেজা পাঞ্জাবি কলপারে ভিজিয়ে আসবেন, আমি পরে ধুয়ে দেব। যান, এখনই এটা রেখে আসুন। আরিয়ান তার কথায় পাত্তা না দিয়ে ভেজা শরীর বিছানায় এলিয়ে দিয়ে বলে, মাঝে মাঝে বউয়ের কথা না শোনাও সুন্নাত। আপনার কাছে দুনিয়া সব সুন্নাত। শুয়ে পড়লেন যে গোসল করবেন না? না, এখন ইচ্ছে করছে না। আরিয়ান পাশে তাকিয়ে একটা পাঞ্জাবির কলারে পাশে কিছুটা ছেঁড়া দেখতে পেয়ে হাতে নেয়। অতঃপর সবগুলো উল্টে পাল্টে দেখে অবাক হয়ে বলে, কিরে, পাঞ্জাবিগুলোর বোতাম ছেড়ে যাচ্ছে কেন? মাধবী স্বাভাবিক স্বরে উত্তর দেয়, কাপড় শুকানোর দড়িটা বদলে দেবেন, ওটাতে লেগে ছিঁড়ে গেছে। আরিয়ান অবাক হয়ে বলে, তাই বলে 57টা পাঞ্জাবি, 57টার বোতামই ছিঁড়ে গেল, অদ্ভুত। তারপর সেগুলো রেখে দিয়ে বলে, থাক, এগুলো রেখে দে, ফেলিস না, কাজ আছে আমার। মাধবী বিড়বিড় করে, কিপটা। অথবা সবগুলো রেখে দিয়ে বলে, আমি মামির সাথে ডাক্তারের কাছে যাচ্ছি, ফিরে এসে বোতামগুলো সেলাই করে দেব। মাধবীর কথা শেষ হতে আরিয়ানকে হাতের ইশারা করে ডাকে। মাধবী আর দোমানা না করে এগিয়ে যায়। আরিয়ান মাধবী দুটো হাত শক্ত করে ধরে চুমু খায়। তারপর কিছুক্ষণ সেখানে শক্ত করে ঠোঁট দামিয়ে রেখে বলে, মধু, আল্লাহ না করুক, যদি কোনো দুঃসংবাদ হয় তবে আল্লাহ রাস্তে ফিরে এসে আমাকে এমন কোনো কথা বলবি না যেটা শুনলে আমি কষ্ট পাব। সব মেয়েদের মতো বলিস না, আপনি আরেকটা বিয়ে করুন। আমি দুঃসংবাদ শুনতে রাজি আছি, তবে এসব না। আর এমন নয় যে সমস্যা তোর একার হতে পারে, আমারও হতে পারে, তবে আমি কিন্তু তোকে ছেড়ে দিতে পারবো না। চলে যেতে চাইলে বেঁধে রেখে দেব, কেমন? ইনশাআল্লাহ ভালো কিছুই করবেন। মাধবী হেসে নিজেও আরিয়ানের তামাটে হাত দুটো চুমু খেয়ে বলে, আল্লাহ ভালোই করবে। আরিয়ান মাধবীর কপালে আর মাথায় চুমু এঁকে ছেড়ে দেয়। মাধবী বোরকা পরে একেবারে তৈরি হয়ে আরিয়ানের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। মাধবী যেতেই আরিয়ান নিজের ঘামে ভেজা পাঞ্জাবিটা ধুয়ে গোসল করে আসে। চোখ বুজে গম্ভীর শ্বাস টেনে জায়নামাজটা পেতে নামাজের প্রস্তুতি নেয়। জীবনে সে যতবার ওক্ত ছাড়া নামাজ পড়েছে সবগুলোই প্রকাশিত অপ্রকাশিত কারণ মাধবী। কোনোদিন মেয়েটাকে পাওয়ার তীব্র বাসনায়, কখনো মেয়েটার সুস্থতা চেয়ে, আবার কখনো বা শত্রুর কাছ থেকে রক্ষা করার চেষ্টায় আজ আবারও মাধবীকে কেন্দ্র করে নামাজে দাঁড়ালো। 12 রাকাত নফল নামাজের পরে অসীম দয়াময় খোদার দরবারে অপিষ্ট দুটি হাত তুলে ধরল। হে পরম করুণাময় আল্লাহ, তুমি উত্তম পরিকল্পনাকারী। আমার হৃদয়ের রানীর জন্য তোমার কাছে আজ ভিক্ষা চাইলাম একটা সন্তান। তুমি মধুকে ফিরিয়ে দিও না খোদা, ওর মলিন মুখটা যেন আমার না দেখতে হয়।
এমন কিছু যেন না হয় যেটার কারণে আমাদের বিচ্ছেদ হতে পারে। খোদা, তোমার এই পাপিষ্ঠ বান্দা হাজারটা চাবুকের আঘাত সহ্য করতে পারবে, কিন্তু মাধবীর সাথে পাঞ্জাবিওয়ালার বিচ্ছেদ সইতে পারবে না। তুমি মেহেরবান হইও গো খোদা আমার মধুর উপর। আগুনের কুণ্ডলীর চারপাশে গোলহায়ে বসে আছে গোটা বন্ধু মহলটা। সকলে একে একে ছোট জঙ্গলটা উপস্থিত হয়ে আগুন ধরিয়েছে। শীতল পাটিও বিছানো আছে, তার উপর টুকটাক খাবারের আয়োজন আছে। তার সাথে আছে ডেমিনডেলে রেমেন কন্টি, যা 1979 সালে উৎপত্তি। ওয়াইনের মতো পৃথিবীর সবচেয়ে দামি এবং আকর্ষণীয় ছিল, যার মূল্য বাংলাদেশের 3000 টাকা। এই যুগে 3000 টাকা দিয়ে যে বাংলাদেশের কেউ এই মদ কিনে গলা দখল করবে, সেটা এক প্রকার স্বপ্ন। শত লোকের স্বপ্ন পাছে ফেলে। আরিয়ান বিদেশ থেকে সে ওয়াইনের বোতল এনেছিল 3 বছর আগে। আজ সকলে একসাথে হয়, সাথে মাধবীও না থাকায় আলমারি থেকে বের করে নিয়ে এসেছে। যদিও মদটাতে তাদের মধ্যে কেউ তেমন আগ্রহ দেখায় না, কিন্তু যেই বছর সে ওয়াইনের দাম আকাশচুম্বী এবং বিকাশ আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে, সেই বছর সেই ওয়াইন তারা কিনে আনে শুধু স্বাদ চেক করার জন্য। দাম তার যতই থাক, এই যে এখন সামনের এই ওয়াইনের বোতল 3টের বিনিময়ে সে 13-14 ভরি গহনা কিনে তার বউকে সাজিয়ে তুলতে পারত। কিন্তু বউ তার এমনিতেই সুন্দর, এসব সোনা গয়নার প্রয়োজন নেই ভেবে আরিয়ান দীর্ঘশ্বাস ছাড়ে। বউ তার এমন সুন্দরী না হলেও পারত। কাছে ঘেঁষতেও ভয় করে, যদি ওই রূপের আগুনে ঝলসে যায়। ওই মসৃণ নরম ত্বকে নিজের ভালোবাসার চিহ্ন এঁকে দিতেও তো আরও ভয় করে। ফর্সা ত্বকে জ্বলজ্বল করবে যে, কি এক জ্বালা! তার ভাবনা ছেদ করে আয়াজের আফসোস ভরা কণ্ঠে, ভাই, তোরা আমাকে একটু বুদ্ধি দে, বউকে ঠিক করবো কিভাবে? শান্তিতে ঘুমাতে পারছি না এক রাত, অসহ্য লাগছে সব কিছু। আরিয়ান বিরক্ত চোখে তাকায়। এরা কখনোই বউ ঠিক করতে পারবে না। আর ইচ্ছে আসেনি বললে ভুল হবে, সে তো আসতে সবসময় এক পায়ে খাড়া, কিন্তু আয়াজ দেয়নি। বেশি বাড়াবাড়ি করলে বলেছে তখন আড্ডা সামিল হতে, কেননা তোমার দায়িত্বে কেউ ছিল না, এখন আছে। এত রাতে অতগুলো ছেলের মধ্যে তোমাকে আমি কখনোই নিয়ে যাব না। আর একটা কথা বলারও সুযোগ দেয়নি ইচ্ছেকে। এই ওয়াইন দেখে ইচ্ছে বেশ খুশি হতো। অরেন্দ্র বলল, তোমার আর এই জীবনে বউ বসে আনা হলো না। আরিয়ান বিরক্ত হয়ে বলে, ও বসে আনবে কিভাবে? বউকে তো বাচ্চার মাই বানাতে পারছে না। এই পর্যন্ত বাসরটা করেছে কিনা সন্দেহ। অপূর্ব বলে, আমারও মনে হয় না যে ও বাসর করতে পেরেছে। যেই তেজি বউ, খাট থেকে লাথি দিয়ে ফেলে ভবিষ্যৎ অন্ধকার করে ফেলবে। আরিয়ান বলে, তোরা একটাইও কোনোদিন বিয়ে করতে পারবি না। অবি বুড়ো কুসকায়, কেন? কারণ তোরা কখনোই বউকে বাচ্চার মা বানাতে পারবি না। সব কটা খাঁটি সতীত্ব নিয়ে বসে আছিস। হঠাৎ একদিন কাউকে ফুট করে তুলে নিয়ে টুস করে খাটে চেপে ধরবে, আর ফট করে বাচ্চার বাপ হয়ে যাবে তা না। শুধু বড় বড় কথা, নিজের সতীত্ব সপে না দিতে পারলে।
পা পাওয়ার স্বপ্ন স্বপ্ন নিয়েই থাকো। রাম ছাগলের দল। অপূর্ব বিরক্ত হয়ে বলে, তোর লজ্জা না থাকলেও আমাদের আছে। আরিয়ান কিছুটা ঢং করে বলে, আহারে আমার লজ্জাশীল মুরব্বিটা, তোদের লজ্জা নিয়ে তোরা বসে থাক। নিজে আপন বউকে গুপ্তধন দেখানো সুন্নাত। অপূর্ব বিস্ফোরিত নয়নে তাকিয়ে জিজ্ঞেস করে, কি দেখানো সুন্নাত? গুপ্তধন। অভি সরল মনে জিজ্ঞেস করে, মানে? আরিয়ান বিরক্ত নিঃশ্বাস ফেলে বলে, গুপ্ত যোগ ধন। অপূর্ব ঠোঁট কামড়ে কিছুক্ষণ পর বলে, শালা কি বোঝাতে চাইছিস? আরিয়ান এবার বলে ফেলে, সম্বন্ধী তোমার গুপ্ত প্যান্টে তলদেশে যে ধন থাকে তাকে গুপ্তধন বলে। সকলে এক দফা ভেবাচেকা খায়। কি সুন্দর বর্ণনা! এই কথায় গুপ্তধনের সংজ্ঞা যাকে বলে। এই ছেলে এমন কবে হলো? কথার লাগাম নেই বললেই চলে। ওদের চেনা জানা আরিয়ান তো এমন ছিল না। সেই আরিয়ান ছিল খুব অল্প বয়সী, আর আত্মসম্মান বোধ ছিল বড্ড তীক্ষ্ণ। এই আরিয়ান তো সেই আরিয়ান নয়। কবে ফিরে পাবে তারা ওই আরিয়ানকে? সকলে এক দফা শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ে। অপূর্ব পাটিতে মাথা হেলিয়ে তাচ্ছিল্য হাসে। অতঃপর বলে, ওর বউ ওকে একদম অন্যরকম বানিয়ে ফেলেছে। আরিয়ান আকাশে তাকিয়ে মনমরা হয়ে বলে, মধু কিছুই করেনি। ও তো আগের আমাকেই চায়, কিন্তু হঠাৎ কেন জানি ওর সংস্পর্শে সেই নরপিশাচ আমিটা রসিকতায় বদলে এসেছি। আমি সত্যি জানি না কিভাবে কি হয়েছে। আয়াজ বলে, আমাদের মাধবী কোনো সাধারণ নারী নয়। ওর মধ্যে বিশেষ কিছু একটা আছে যেটা ওকে সবার থেকে আলাদা করে তোলে। অবিও তাল মেলায়। আমারও তেমনই মনে হয়। ভাবি কেমন যেন অন্য রকম। অরেন্দ্র এ ব্যাপারে নিশ্চুপ। সে তার ভাই। অপূর্ব মনের অবস্থা বোঝার চেষ্টা করছে। সময়ে করতালে সবাই ভুলে গেলেও সেও ভুলে যায়নি তার ভাইয়ের জীবনে প্রথম ভালোবাসা সেই নারী। কেউ না জানলেও সে জানে তার ভাইয়ের প্রতিটা নির্দেহীন রাতের কথা। একবার ওই নারীর সংস্পর্শে যাওয়া তীব্র আশঙ্কা ছটফট করে। প্রতিনিয়ত ঢুকে মরে তার ভাই। আরিয়ান বলে, ও সতীত্ব ওকে অন্যরকম করে তুলেছে। ওর ভেতরে দুটি সত্তা আছে। একটা প্রতিশোধে খাখা হয়ে গেছে, অন্যটি ওর ভাই আর বাপে সহানুভূতি পেতে মরিয়া। ওর ব্যাপারে জানলে ওর ব্যাপারে তোদের ধারণা হতো। অরেন্দ্র এবার আগ্রসহিত হয়ে বলে, তাহলে আজ ভাবির ব্যাপারে কিছু বলো। একই সমাজের বুকে বাস করা এক ভিন্ন সত্তা সম্পর্কে জানি। আরিয়ান ওয়াইনের বোতলে সেফ একটা চুমু দিয়ে বলে, শুনবি? সবাই আগ্রহ হয়ে তাকিয়ে বলে, কিন্তু আয়াজ বাসাদে ভাই, এখানে আমার বউকে বসে আনার কথা হচ্ছিল। অভি নাক মুখ কুঁচকে বলে, ও তোর বউকে তুই কালা জাদু করে নে। এই চেয়ে ভালো সিদ্ধান্ত ওই তেরা মেয়ের ব্যাপারে দিতে পারবো না। অরেন্দ্র তারা দেয়, আজ ভাই তোমারটা পরে শুনছি। আরিয়ান ভাই শুরু করো তো। আরিয়ান একবার ভালো করে আশপাশ অবলোকন করে নেয়। চারপাশে নিস্তব্ধ অন্ধকারে আগুনের রোশনি বেশ দূর পর্যন্ত আলোকিত করছে। সে কয়েকটা কাঠ দিয়ে আগুনটা ভালোভাবে চড়িয়ে একটা
চুরুট ধরায়। কেউ বুঝতে পারছে না আরিয়ান এমন প্রস্তুতি নিয়ে কথা শুরু করার কারণ। আরিয়ান চুরুটের ধোঁয়া বাতাসে ছেড়ে দিয়ে বলতে শুরু করে, গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী পর্ব শোনার জন্য।